2001-এ সংসদ ভবন হামলা, কান্দাহারে বিমান হাইজ্যাক, 26/11-য় মুম্বাই বিস্ফোরণ। কিভাবে এই হামলার পিছনে পাকিস্তানের ছোট ছোট প্রভিন্সের গুন্ডা এবং জঙ্গি সংগঠনগুলো জড়িয়ে তা এই সিনেমাটিতে দেখিয়েছেন পরিচালক। সেখানে হামজা আলী মাজারি কিভাবে জড়িয়ে পড়ে তার বর্ণনাও দেওয়া রয়েছে। এই ছবির দৃশ্য ভীষণ টানটান উত্তেজনাপূর্ণ, আর অন্যদিকে ভীষণ হিংস্র। এই ছবির দৃশ্যে যেভাবে মানুষকে মারা হয়েছে তা দেখে অনেক মানুষের শরীর খারাপ হয়ে যেতে পারে। তাজ অ্যাটাকের সময় সন্ত্রাসবাদী সংগঠন এবং জঙ্গিদের কথোপকথনের মূল রেকর্ডিংও পর্দায় দেখানো হয়েছে। এই ছবির প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছে। এই ছবিতে রয়েছে আর মাধবন, রণবীর সিং, অক্ষয় খান্না আর অর্জুন রামপাল। কিভাবে একজন ভারতীয় স্পাই পাকিস্তানে গিয়ে সেখানকার মাফিয়াদের দলের ভিতরে ঢুকে সমস্ত খবরাখবর এই দেশে ট্রান্সফার করে, ওখানকার মাফিয়া দলের সর্দার হয়ে ওঠে, তার গল্পই আমরা ধুরন্ধর সিনেমাটিতে দেখতে পাবো। তো বন্ধুরা, আজকে আমি ধুরন্ধর সিনেমাটিকে শর্টলি এক্সপ্লেন করে শোনাচ্ছি। যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম সিনেই আমরা দেখি 1999 সালের 30শে ডিসেম্বর কান্দাহারে একটি বিমানকে হাইজ্যাক করেছে জঙ্গিরা। তাদের ডিমান্ড এখানে জেলে বন্দি থাকা মুস্তাক আহমেদ, জাফর আহমেদ, উমাদ সাহির শেখ আর মৌলানা মাসুদ আজারকে ছেড়ে দিতে হবে, আর $10 বিলিয়ন দুবাই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এর জন্য জঙ্গিরা নৃশংসভাবে বিমান যাত্রীদের একে একে মেরে ফেলছিল। ইন্ডিয়ার বিদেশ মন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন এতগুলো মানুষের জীবনের বদলে ওদের ডিমান্ড মেনে নেওয়া হবে। কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চিফ অজয় সান্যাল স্যারের এই সিদ্ধান্তে মত ছিল না। উনি চাইছিলেন একটাও টেররিস্টকে না ছেড়ে সব যাত্রীদের উদ্ধার করা, কিন্তু প্রাইম মিনিস্টারের আদেশ অমান্য করা যাবে না। তাই সেই কথা মতোই কাজ হলো। ইন্টেলিজেন্স চিফ অজয় সান্যালের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হেসে টেররিস্ট জাহুর মিস্ত্রি বলল, আমরা তোমাদের দেশ ধ্বংস করেই ছাড়বো, যা করার করে নিতে পারো। অজয় সান্যাল স্যার চুপ করে রইলেন। অজয় সান্যাল স্যার বিদেশ মন্ত্রীকে বললেন, এভাবে চলতে থাকলে ওরা কাশ্মীরে ঢুকে গেছে, কারগিলে ঢুকে গেছে, এবার হায়দ্রাবাদ পর্যন্ত ঢুকে যাবে, আর আমরা ভারত মাতা কি জয় বলতে থেকে যাব। আমার কাছে একটা প্ল্যান আছে এই ফাইলে, আপনি একবার পড়ে দেখতে পারেন। আমাদের এমন কিছু করতে হবে যাতে পাকিস্তান ভারতের এগেনস্টে ঘুমের ঘোরেও যদি চিন্তা করে তাহলেও ভয় পায়। কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ KS ভুল্লার বলল, এই বিষয়টা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ওটা আমার উপর ছেড়ে দাও। এবার আমরা দেখতে পাই 2001 সালে আমাদের রাষ্ট্রপতি ভবনে টেররিস্টদের একটা গাড়ি সোজা ঢুকে যায়, যার মধ্যে সেই জঙ্গি জাহুরও ছিল। ভিতরে ঢুকেই তারা বন্দুক বের করে সোজা হামলা করে দেয় ভারতীয় জওয়ানদের উপর। এই ফায়ারিং এর মধ্যে অনেক ভারতীয় জওয়ান মরে যায়। জাহুর ছিল একটা হিউম্যান বম, সে ওখানেই নিজেকে ব্লাস্ট করে দেয়, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় আমাদের পার্লামেন্টের। ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর সুশান্ত বনসাল জানান যে 5 জন জঙ্গি ছিল সেখানে, তাদের মধ্যে বিমান হাইজ্যাকার একজন জঙ্গি এটা লিড করছিল। এই পার্লামেন্ট অ্যাটাকে সরকার নড়ে চড়ে বসলো। বিদেশ মন্ত্রী আবার এলেন অজয় সান্যালের কাছে, বললেন, তোমার প্ল্যানটা আমি পড়ে দেখলাম। অজয় সান্যাল বললেন, স্যার 2 বছর পর পড়ার সময় হলো। যাই হোক, সেই প্ল্যান অনুযায়ী একটা গোপন মিশন তৈরি করার কথা হলো, যার নাম ধুরন্ধর। কিন্তু একটাই প্রশ্ন, এই এত লং টাইম প্রসেস কি কাজ করবে? আসলে এই মিশনটা হলো এমন একজন ভারতীয় স্পাইকে নিয়ে যে পাকিস্তানে গিয়ে ওখানকার হয়ে যাবে, ওখানেই থাকবে, বিয়ে করবে, সংসার করবে, আর ওখানকার জঙ্গি সংগঠনের ভিতরে ঢুকে সেখানকার সমস্ত খবর এই দেশে পাচার করবে। এই কাজের জন্য আফগানিস্তান বর্ডার হয়ে পাকিস্তানে ঢুকলো হামজা আলী মাজারি। হামজা একজন বালোচ, মানে বালুচিস্তানের মানুষ হয়ে পাকিস্তানে ঢুকলো। পাকিস্তানে ঢুকে হামজা প্রথমে এলো লিয়ারিতে। এই লিয়ারি হলো করাচির সবচেয়ে মুখ্য জায়গা। এরপর চিরকুটে দেওয়া ঠিকানা অনুযায়ী লিয়ারির আলম জুস সেন্টারে এলো হামজা আলী। বললো, এখানে কোনো কাজ পাওয়া যাবে? আমি হিন্দু ক্রুজ থেকে এসেছি। আলম ভাই বলল, না না, এখানে কোনো কাজ নেই। কিন্তু আলম ভাই হামজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এর কারণ হলো আলম ভাইও একজন ভারতীয় স্পাই। আজ বহু বছর দেশ, ঘরবাড়ি, আত্মীয় স্বজনদের ছেড়ে এখানেই রয়ে গেছে শুধুমাত্র হিন্দুস্তানের সুরক্ষার জন্য। রাত্রে আলম ভাই দেখলো হামজা ওর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলতে যাবে, সেই সময় বাবু ডাকাতের গুন্ডারা সেখানে এসে হামজার সাথে জঘন্য আচরণ করে আর প্রচন্ড মারধর করলো। হামজা একজন ট্রেন্ড স্পাই, চাইলে ও গুন্ডাগুলোকে ওখানেই মেরে ফেলতে পারতো।
কিন্তু তাহলে ওদের দলে ঢোকা যাবে না। তাই চুপচাপ মার খেয়ে পড়ে রইল হামজা। আলম ভাই তা দেখেও কিছুই না করে ভিতরে ঢুকে গেল। সারা রাত ওখানেই পড়েছিল হামজা। পরদিন সকালে আলম ভাই ওকে তুলে বসিয়ে কিছু খেতে দিল। তারপর হামজার সমস্ত পরিচয় নিল আর নিজের দোকান। কিন্তু হামজা এসব করতে এখানে আসেনি। ওর কাজে মন বসছিল না, সবসময় আনমনা থাকে। তা দেখে আলম ভাই ওকে একটা চায়ের দোকানে নিয়ে গেল। বলল, লিয়ারিতে এসে 6 বছর আমি এখানে কাজ করেছি। নেটওয়ার্ক বানানোর জন্য 6 বছর গ্লাস ধুয়েছি। রেহমান ডাকাতের গ্যাংয়ে ঢোকা এত ইজি নয়, অপেক্ষা করতে হবে। লিয়ারিতে যত গ্যাং আছে সবগুলোই ওদের কম হিসাবে ভাগ করা আছে। তুই বালোচ আছিস, তাই শুধু রহমান বালোচের গ্যাংয়েই ঢুকতে পারবি। পাঠান গ্যাংয়ের থেকে দূরে থাকবি। বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোক সবসময় ঘোরাফেরা করে, ওদের থেকে বেঁচে থাকবি। লিয়ারির লোকে বলে রেহমান ডাকাত বাবু ডাকাতের নাজায়েজ সন্তান। যেদিন রেহমান ডাকাত এটা জানতে পেরেছিল সেদিনই রেগে গিয়ে রেহমান ওর মাকে মেরে ফেলেছিল। পরদিন সকালে বাবু ডাকাত আলম ভাইয়ের দোকানে এসে জিনিসপত্র ভাঙচুর শুরু করে। ও শুনেছে আলম ভাই রেহমানের কোন একটা পার্টিতে স্টল লাগিয়েছিল। আলম ভাইকে শাসিয়ে বলল, রেহমানের সঙ্গে এখন খুব ঘনিষ্ঠতা বাড়ছে দেখছি। তুই থাকিস আমার এরিয়ায়, আর কোনোদিন ওখানে গেলে তুই আর বাঁচবি না। ওরা চলে যাবার পর আলম ভাই বলল, বাবু ডাকাতের একটা পা প্যারালাইজড হওয়ার পর আরশাদ পাপ্পুর সাথে ও হাত মিলিয়েছে রেহমান বালুচের সাথে লড়বার জন্য। আজকাল লিয়ারির অনেকটা জায়গা বাবু ডাকাতের কবজায় আছে। কালকের বিয়ে বাড়িতে রহমান নিজে আসবে না, ওর ছেলেরা আসবে। বরের ছোটবেলার বন্ধু রেহমানের ছেলে ফেজওয়ান বলে একটা ছেলে আলম ভাইয়ের ঘরে এলো। আলম ভাই পরিচয় করিয়ে দিয়ে বলল, এর ভাগ্য ভালো ছিল, এসেই আরশাদ পাপ্পুর গ্যাংয়ে ঢুকে পড়েছে। ফেজওয়ান বলল, বিয়ে বাড়িতে বাবু ডাকাতের লোক রেহমানের ছেলের উপর হামলা করবে ঠিক করেছে। তুমি যদি রেহমানের ছেলেকে বাঁচিয়ে নিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি রেহমান বালোচের গ্যাংয়ে ঢুকে যেতে পারবে, কিন্তু কাজটা খুবই রিস্কি, যেখান সেখান থেকে গুলি চলতে পারে। হামজা বলল, আমি ছেলেটাকে ঠিক বাঁচিয়ে নেব। বিয়ে বাড়িতে আলম ভাই জুসের স্টল দিয়েছিল। হামজা সবাইকে জুস সার্ভ করছিল আর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সব দিকে নজর রাখছিল। একসময় রহমানের দুই ছেলে এলে আলম ভাই হামজাকে ইশারা করে ওদের দেখিয়ে দিল। এর কিছুক্ষণ পরই বাবু ডাকাতের লোকজনেরা চলে এলো। এসেই রহমানের ছেলের দিকে গুলি চালালে ঝাঁপিয়ে পড়ে হামজা তাকে সরিয়ে নিল। দু পক্ষের মধ্যেই প্রচন্ড গোলাগুলি চলল। আর শেষমেশ দেখা গেল রেহমানের বড় ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ছোট ছেলেটাকে বাঁচাতে পেরেছে হামজা। মারা গেছে বুঝতে পেরেও রেহমানের নজরে আসার জন্য চিৎকার করে সবাইকে ডেকে হামজা বলল, একটু হেল্প করো সকলে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। রক্তই মাখামাখি হয়ে হামজা রেহমান বালোচের ছেলেকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার দেখে বলে দেয় যে ছেলেটা মারা গেছে। এরপর রহমান ডাকাত সেখানে আসে। তার চোখে মুখে দুঃখের সাথে সাথে রাগের চিহ্ন স্পষ্ট। বলে, ছেলেটাকে মারা ঠিক হলো না। রাগে ফুঁসছে রেহমান বালোচ আর ওর ভাই উজির বালোচ। রেহমান ডাকাত হামজার কাছে এলে আলম ভাই বলল, আমার দোকানে কাজ করে ছেলেটা, নাম হামজা। ও নিজের জীবন লাগিয়ে দিয়েছে আপনার ছেলেদের বাঁচানোর জন্য। উজির এসে বলল, কটা ছেলে ছিল? হামজা বলল, 3টে। কাদের কাছে কি কি বন্দুক ছিল সেটাও বলল হামজা। উজির বলল, তুই এত বন্দুকের নাম জানলি কি করে? হামজা বলল, আমি যেখান থেকে আসি সেখানে এগুলো সাধারণ ব্যাপার। আমি খারোটাবাদ থেকে আসছি। বড় ভাই আজাদ বালোচের আর্মিতে ছিল, শহীদ হয়ে গেছে। ভাই আমাকে সমস্ত কিছু শিখিয়েছিল। উজির ওর দলের লোক ডোঙ্গাকে বলল, একে 1 লাখ টাকা দে। হামজা বলল, আমি টাকা চাই না। আজাদি থেকে আজ পর্যন্ত পাকিস্তানে এই বালোচরা ওদের হক পায়নি। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, সেই কারণে আমি যতটুকু পেরেছি করেছি, তার বদলে আমি টাকা চাই না। এইসব শুনে উজিরের বেশ ভালো লাগলো হামজাকে, তাই ওদের দলে রাখার জন্য হামজার হাতে একটা বন্দুক দিল। এরপর সেখানে এলো লোকাল পার্টির বিধায়ক জমিল জামালি। বলল, এখন কোনো বদলা টদলা নেবার চিন্তা করো না, স্টেট ইলেকশন সামনে, আর ওদিকে রেহমানকে ধরবার জন্য এসপি চৌধুরী আসলাম বসেই আছে। ইলেকশন পেরিয়ে গেলে আমি যা করার করব। কবরস্থানে মাটি দেওয়া হলো রহমানের ছেলেকে। উজির হামজাকে বলল, আমাদের জন্য এই পিএপি পার্টি 2 বার ইলেকশন জিতেছে, তাই ওই পার্টি আমাদেরকে সবসময় সাহায্য করে। অন্যদিকে আছে মুসলিম ওমেন পার্টি, এমএমপি।
ওরা বাবু ডাকাতকে হেল্প করে। এখানে যে পুরো লিয়ারিতে কবজা করতে পারবে সেই সম্পূর্ণ করাচিতে কবজা করে নেবে, আর যে করাচিতে কবজা করে নেবে পুরো পাকিস্তান তার কবজায় থাকবে। উজির নিজের নকল বন্দুক তৈরির ফ্যাক্টরিতে নিয়ে গেল হামজাকে, বলল এই বন্দুক লাহোর, আজাদ কাশ্মীর আর আফ্রিকাতে যায়। উজির হামজার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিল যেখান থেকে পুরো লিয়ারি দেখতে পাওয়া যায়। কোথা থেকে এসপি চৌধুরী রহমানকে একবার উঠিয়েছিল সেটাও দেখালো ডোঙ্গা। বলল সমস্ত বালোচরা জমের মতো ভয় পায় এই এসপি চৌধুরীকে, প্রচন্ড ভয়ঙ্কর লোকটা। জমিল সাহেবের মদতে ছাড়িয়ে আনা হয়েছিল রহমান ভাইকে আর সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এসপি চৌধুরীকে। ওদিকে টিভিতে নিউজে দিচ্ছে যে রহমান ডাকাতের দল কি বাবু ডাকাতের কাছে হেরে গেল। রহমানের ছেলেকে মেরে ফেলে দেবার পরও রহমান চুপ করে বসে আছে। শুনে রহমানের রক্ত গরম হয়ে উঠছে, কিন্তু উজির ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে বলছে, কারণ পিএপি পার্টি হেরে গেলে ওদের মাথা থেকে প্রশাসনের হাত উঠে যাবে। রহমান হামজাকে কি করা উচিত জানতে চাইলে হামজা বলল বদলা নেওয়া উচিত, আর সেটা এখনই, কারণ এটাই মোক্ষম সময়। ওরা জানে ইলেকশনের জন্য আপনারা চুপ করে বসে থাকবেন, তাই ওরা এখন নিশ্চিন্তে বসে আছে। এই সময় আমরা অতর্কিতে হামলা করলে বাবু ডাকাতের মৃত্যু নিশ্চিত, তাহলেই সম্পূর্ণ লিয়ারিতে আপনি কবজা করতে পারবেন। রহমান ডাকাত হামজার কথা শুনল আর চারধারে বাবু ডাকাতের লোকজন আর বাবু ডাকাতকে ঘিরে ধরলো আর অত্যন্ত ভয়ঙ্কর ভাবে বাবু ডাকাতকে মেরে ফেললো, এটা জেনেও যে বাবু ডাকাত ওর নিজের বাবা ছিল। এরপর 3 লাখ ভোটে এবার করাচি জিতলো জমিল জামালি। সেখানে রহমান ডাকাত এলে লিহারির লোকরা তাকে নিয়ে মাতামাতি করতে শুরু করলো। এখানে হামজার সাথে দেখা হলো জমিল জামালির একমাত্র মেয়ে ইয়ালিনার সাথে, আর প্রথম দেখাতেই দুজনের মধ্যে প্রেম হলো। হামজা কিন্তু ওকে বলেই দিল যে ও রহমান ডাকাতের দলে কাজ করে। এরপর সেখানে এলো জাভেদ খানানি আর ওর ভাই আলতাফ খানানি। এরা জমিল জামালের ইলেকশনে প্রচুর টাকা ঢেলেছে। ওরাই বলল রহমান তুমি নিজের পার্টি তো তৈরি করতে পারো, দেখে তো মনে হচ্ছে প্রচুর ভোট পাবে। রহমান ডাকাত এই কথাটা জমিল জামালিকে বললে তার মুখটা এইটুকু হয়ে গেল, কারণ ও তো জানে রহমান সিয়াসতে এলে ওর ঘুড়ি কেটে যাবে। রহমান উজিরকে জিজ্ঞেস করলো এই দুই খানানি ভাই মাসে কত টাকা ইনকাম করে। উজির বলল কোটি কোটি টাকা। শুনেছি কিছুদিন আগে ওরা হিন্দুস্তানের 500 আর 1000 টাকার নকল নোট ছাপার অর্ডার পেয়েছে, আর এটা সত্যি হলে এক মাসে ওরা 50-60 লাখ টাকা পর্যন্ত কামাতে পারবে। হামজা চালাকি করে জিজ্ঞেস করলো এই নকল টাকা ইন্ডিয়াতে পৌঁছানো হয় কিভাবে, এর জন্য তো ভালো নেটওয়ার্ক চাই। উজির বলল এটা খুবই সহজ। প্রথমে করাচি থেকে সমুদ্রপথে কাতার, তারপর কাতার থেকে কার্গো প্লেনে নেপাল। নেপালে কোনো এয়ারপোর্ট মিনিস্টার আছে যার ছেলে এই সমস্ত নকল টাকা বর্ডার পার করে উত্তরপ্রদেশের বকরখানে পৌঁছে দেয়। এই বকরখানের সমস্ত কাজ তো নগদেই হয়। সেই নগদ আসল নোটের মধ্যে এই নকল নোটগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। এই খবরটা একটা চিরকুটের মাধ্যমে আলম ভাইয়ের কাছে, আর সেখান থেকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অজয় সান্যালের কাছে পৌঁছে গেল। সুশান্ত বনসাল যে বললেন নেপাল বাংলাদেশ থেকে ফেক কারেন্সি ইউপিতে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। আমরা কালপ্রিট কে সেটা জানি, কিন্তু ইউপি মাফিয়া নেটওয়ার্ক এতটা শক্ত যে আমরা কিছুই করে উঠতে পারছি না, আর এতে আমাদের মিনিস্ট্রি লেভেলের কারো হাত অবশ্যই আছে। রহমান, উজির আর হামজা গেল খানানি ব্রাদার্সদের কাছে। সেখানে প্রচুর নকল নোট ছাপানো হচ্ছে, সবই ভারতীয় 500 আর 1000 টাকার নোট। হামজা সেগুলো দেখে অবাক হয়ে গেল। এরপর সেখানে এলো আইএসআই এর মেজর ইকবাল। খানানি বলল এর আদেশ ছাড়া পাকিস্তান সিয়াসতের একটা পাতাও নড়ে না, এর সাহায্য নিয়ে আমরা এত বড় কারবারটা করতে পারছি। মেজর ইকবাল চাই অনেক অনেক পরিমাণে বারুদ আর বন্দুক রহমানের কাছ থেকে নিতে। উজির বলল কিন্তু আমাদের কাছে তো নকল বন্দুক থাকে, আসল নয়। মেজর ইকবাল বলল বালুচিস্তানের লোকেরা রহমানকে খুব মানে, ওদের কাছ থেকে আমাকে আসল বারুদ আর বন্দুকের ব্যবস্থা করে দাও, আমি অনেক বেশি টাকা দেব। রহমান বালুচ প্রথমে ওদের কমের সাথে দাগাবাজি করবে না বললেও তারপর অনেক টাকার পরিবর্তে রাজি হয়ে গেল রহমান। উজির জিজ্ঞেস করলো এই বন্দুক কোথায় ব্যবহার করা হবে। মেজর ইকবাল বলল আগামী 3 অক্টোবর আমাদের কিছু লোক ইন্ডিয়া যাবে, এবারে বড় কিছু করার ইচ্ছা আছে। রহমান রাজি হয়ে গেল। এই খবরটাও ইন্ডিয়াতে পৌঁছানো হলো, কিন্তু কোথায় ব্লাস্ট করা হবে সেই জায়গাটার কথা মেনশন করা নেই। ওদিকে খানানি জামিল জামালিকে রহমানের রাজনীতিতে নামার কথাটা জানালো। জামিল রেগে গিয়ে বলল মনে হচ্ছে এবার জিনকে আজাদ করতেই হবে। এই জিন হলো এসপি চৌধুরী, রহমানের চরম শত্রু, বালোচদের একদম সহ্য করতে পারে না।
অন্যদিকে বালোচ ইউনাইটেড ফোর্স ক্যাম্পে এসে পৌঁছালো রেহমান, উজির আর হামজা। প্রচুর টাকার পরিবর্তে অনেক গোলা বারুদ, বন্দুক, রাইফেল, AK-47 নিয়ে এলো ওরা। অন্যদিকে জমিল এসপি চৌধুরীকে বাড়ি ডেকে বলল, তোমাকে তোমার পোস্ট ফিরিয়ে দেওয়া হবে, এবার তুমি রেহমানকে পেয়ে যাবে। কিন্তু এসপি চৌধুরী তাতে রাজি হলো না, বলল এবার আমার লেয়ারি টাস্ক ফোর্স চাই, যেখানে শুধুমাত্র আমার ছেলেরাই থাকবে। আর্মি থেকে ফান্ডিং চাই, টাস্ক ফোর্সের এক গোপন অফিস চাই যার বিষয়ে বাইরের কেউ জানবে না, আর আমার কাজে কেউ দখলদারি করবে না, আপনিও না। জমিল জামালিকে রাজি হতে হলো এসপি চৌধুরীর শর্তে। লিয়ারির টাস্ক ফোর্স অফিসে জয়েন করলো এসপি চৌধুরী। হামজা ইয়ালিনাকে নিয়ে আলম ভাইয়ের জুসের দোকানে গেল। সেখানে নিউজ পেপারে এসপি চৌধুরীর ফটো দেখে ইয়ালিনা বলল, এই লোকটাকে তো প্রায় আব্বুর কাছে যাওয়া আসা করতে দেখি আমি। হামজা বলল, দ্বিতীয়বার এলে নজর রাখবে এর ওপর। অন্যদিকে রেহমান ভাইয়ের বন্দুক, গোলা বারুদ খানানির ওখানে ডেলিভারি দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে, তাই উজির আর হামজাকে সেখানে পাঠিয়ে দিয়ে নিজে ডোঙ্গাকে নিয়ে ওর স্ত্রী আর ছেলের সাথে হসপিটালে চলে যায়। হামজা আর উজির সমস্ত বন্দুক নিয়ে মেজর ইকবালের কাছে পৌঁছালো। সেখানে ইকবাল আজমল, ইসমাইল আর একটা ছেলের হাতে বন্দুক দিয়ে বলল, এই নাও, তোমাদের জন্যই আনিয়েছি। অন্যদিকে রাস্তায় রেহমানের জন্য দাঁড়িয়েছিল এসপি চৌধুরী। রেহমানের গাড়ি দেখা মাত্র শুরু হলো সমানে গুলি বর্ষণ। রেহমান বুদ্ধি করে নেমে এসে হাত তুলে সারেন্ডার করলো। ডোঙ্গা নিয়ে গেল ওর ছেলেকে হসপিটালে। ওদিকে হামজা মেজর ইকবালকে বলল, ওই 3টে ছেলে তৈরি আছে, কাল বেরোচ্ছে তো? ইকবাল বলল, না, আমরা জানতে পেরেছি কেউ আগে থেকে হিন্দুস্তান ইন্টেলিজেন্সকে খবরটা দিয়ে রেখেছে, ওরা তৈরি রয়েছে। যতদিন বড় সাহেব না বলে ততদিন কাজটা পোস্টপন থাকবে। মজার খবর হলো সেই স্পাইটা কে তা আমরা জানতে পেরেছি। হামজা ভয় পেল। ইকবাল ওকে একটা জায়গায় নিয়ে গেল যেখানে একজন ভারতীয় স্পাইয়ের সারা শরীরে কুক ঢুকিয়ে সেগুলো টানা হচ্ছিল। নরক যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা দেওয়া হচ্ছে এই ইন্ডিয়ান স্পাইকে। দেখে হামজার শরীর স্তব্ধ হয়ে গেল। ইকবাল বলল, 1971-এর যুদ্ধের পর পাকিস্তান বড়ই উদাস হয়ে গিয়েছিল। তখন আমি 6 বছরের ছিলাম, রেডিওতে শুনেছিলাম, তাই প্রচন্ড ভয়ঙ্কর হালত করব আমি ওই হিন্দুস্তানের। চোয়াল শক্ত করে শুধুমাত্র শুনে সেখান থেকে বেরিয়ে গেল হামজা। রাস্তায় ডোঙ্গা ফোন করে উজিরকে খবর দিল যে এসপি চৌধুরী রেহমান ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। উজির সেটা শোনা মাত্রই জমিল জামালিকে ফোন করে কোনো ব্যবস্থা করতে বলল। কিন্তু ব্যবস্থা করবে কি? জমিলি তো এসপি চৌধুরীকে পাঠিয়েছে রেহমানকে ধরার জন্য, সেটা উজির জানে না। হামজা হঠাৎ বলল, গাড়ি ঘরে নিয়ে চলো। ওদিকে এসপির গাড়িতে রেহমানকে প্রচন্ড মারধর করা হলো। এদিকে হামজা সেই কাজের লোকের কাছে এসে বলল, কি মিশিয়েছিলি বাচ্চার খাবারে? কোথায় নিয়ে যাওয়া হয়েছে রেহমান ভাইকে? প্রথমে লোকটি বলতে চাইছিল না। হামজা রেগে ওর আঙুলগুলো একে একে কেটে দিচ্ছিল। ভয়ে আর যন্ত্রণায় লোকটি বলল, এসপি চৌধুরীর টাস্ক ফোর্স অফিসে। উজির বলল, এতদিন আমাদের বাড়িতে কাজ করেও দাগাবাজি করলি? সমস্ত ডিটেলস ওর কাছে নিয়ে মেরে ফেললো লোকটাকে। সেই সময় বারবার ইয়ালিনা হামজাকে ফোন করছিল, কিন্তু হামজা তুলছিল না। শেষমেশ ফোন তোলায় ইয়ালিনা বলল, তুমি আমাকে নজর রাখতে বলেছিলে না, দেখো নিজের মোবাইলে কি পাঠিয়েছি, দেখে মন খুশি হয়ে যাবে। হামজা দেখলো জমিল জামালি আর এসপি চৌধুরীর সেই প্ল্যানের ভিডিওটা রেকর্ডিং করে রেখেছে জমিলের মেয়ে ইয়ালিনা। ইয়ালিনা তখন শপিং মলে ছিল। হামজা বলল, তুমি আমার বাড়ি যাও, যতক্ষণ না আমি বলবো ওখান থেকে বেরোবে না। ইয়ালিনা খুবই ভালোবাসে হামজাকে, তাই ওর কথা মতোই কাজ করলো। ইয়ালিনার ফোন রেখে হামজা জমিল জামালিকে সেই ভিডিওটা পাঠিয়ে বলল, এসপি কে বলো যেন রহমান ভাইকে ছেড়ে দেয়, নইলে তোমার মেয়ে আমার কবজায় আছে। বুঝতেই তো পারছো আমি কি করতে পারি। কি করবে জমিল জামালি বুঝতে পারছিল না, তাই বাধ্য হয়ে মেয়ের জন্য এসপি চৌধুরীকে ফোন করে রেহমানকে ছেড়ে দিতে বলল, আর ভিডিওটাও পাঠালো। কিন্তু প্রচন্ড ঢিঠ এই অফিসার এসপি চৌধুরী। একবার যখন রেহমানকে হাতে পেয়েছে তখন ও আর ছাড়বে না, কারো কথাতেও নয়, সেটা বলেই দিল। জমিল আবার হামজাকে ফোন করে বলল, এসপি চৌধুরী আমার কথাও শুনছে না। তখন হামজা তার দল নিয়ে গেল স্পেশাল টাস্ক ফোর্সের অফিসে। সেখানকার সমস্ত অফিসারদের ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে তাদের শরীরে পেট্রোল ছড়িয়ে দিল। আর এসপি চৌধুরীকে সেটা ভিডিও করে দেখিয়ে বলল, রেহমান ভাইকে না ছাড়লে গোটা টাস্ক ফোর্স উড়ে যাবে। এবার এসপি বাধ্য হলো রেহমান ডাকেতকে ছাড়তে। ওদিকে ইয়ালিনা হামজার ঘর থেকে নিজের ঘরে যেতেই চাইছে না। রেহমান, উজির
আর হামজাকে নিয়ে মেজর ইকবালের কাছে গেল। সেখানে গিয়ে হামজা যা দেখলো তাতে ওর পায়ের তলার মাটি সরে গেছে। ও দেখলো নিউজে দেখাচ্ছে যে পাকিস্তানি আতঙ্কবাদীরা তাজ হোটেলের উপর হামলা করেছে। সেখানে 3টে ছেলে কাজটা করেছে। প্রত্যেকটা ছেলে, বুড়ো, বাচ্চা, মহিলা কাউকেই ছাড়েনি, ওরা ধরে ধরে মেরেছে। ছেলেগুলোর ছবি সিসিটিভিতে দেখানো হচ্ছে। হামজা দেখলো সেদিন এদের হাতেই ও নিজে অস্ত্র তুলে দিয়েছিল। ইকবাল, রহমান এবং বাকি সবাই ইন্ডিয়ার তাজ হোটেলের এই হামলা এনজয় করছে। হামজা আলম ভাইয়ের কাছে এসে বলল, আমি খবর পৌঁছেছিলাম। তারপরও কি করে এটা হলো? আলম ভাই বলল, সেটা 3 তারিখের খবর ছিল, 26/11 নয়। আমাদের কিছুই করার নেই, তোকে ধৈর্য ধরে থাকতেই হবে। রাগে কোনো উল্টোপাল্টা কাজ করিস না। একটা সন্দেহ আর এতদিনের কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু নিজেকে স্থির রাখতে পারছিল না হামজা। বলল, আমি ইকবাল, খানানি, ভুট্টো, মীর সকলকে মেরে ফেলবো। কিন্তু আলম ভাই আবারও ওকে মাথা ঠান্ডা করে কাজ করতে বলল। এবার পাকিস্তানের প্রেসিডেন্ট সবার কাছে ঘোষণা করলো যে পিএপির তরফ থেকে এবারের ইলেকশনে রহমান ডেকেত দাঁড়াবে। জমিল জামালি দাঁড়িয়ে দেখলো নিজের চেয়ার কিভাবে অন্যের হাতে চলে গেল। এই সিদ্ধান্তে চৌধুরী আর আরশদ বাপুও বিশাল রেগে গেল। বাড়ি ফিরে হামজা ইয়ালিনাকে বলল, তোমার আব্বুকে কাল এখানে চা খেতে আসতে বলো। জমিল জামালি এলো হামজার ঘরে। হামজা বলল, ঠিক মতো বাপের কর্তব্য পালন করলে আজ আমার ঘরে আপনার মেয়ে থাকতো না। শুধুমাত্র রাজনীতি আর টাকা ছাড়া তো কিছুই বোঝেননি। প্রত্যেকবার এমন কারোর কাঁধে বন্দুক রেখেছেন যে যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে, আর হলেও তেমনটা। এবার নিজের কাউকে দাঁড় করান যে আপনার বিশ্বাসী হবে, যে আপনার আত্মীয় হবে, যে আপনার নিজের হবে। জমিল বুঝতে পারলো হামজা ওর মেয়ের সাথে নিজের বিয়ে দিতে বলছে ইনডাইরেক্ট। জমিল জামালি রাজি হয়ে গেল হামজাকে ওর জামাই বানাতে। শীঘ্রই হামজা আর ইয়ালিনার বিয়ে দিয়ে দেওয়া হলো। পার্টি চলাকালীন মেজর ইকবাল বলল, 26/11 পরে মনে হচ্ছিল ইন্ডিয়া কিছু অ্যাকশন নেবে, কিন্তু ওরা তো ভয়ে গর্তে ঢুকে আছে। এবার আইএসআই এর খেয়াল হয়েছে 15ই আগস্ট মুম্বাইয়ের মতো পাঞ্জাবেও মজাদার কিছু করার। রহমান বলল, আমার কোনো প্রবলেম নেই, লিস্ট পাঠিয়ে দেবে, জিনিস পৌঁছে যাবে। রহমান উজিরকে তারিখ দেখতে বলল অস্ত্র শস্ত্র পাঠানোর, কিন্তু উজির এতটাই ড্রিঙ্ক করেছিল যে খাতাটাও দেখতে পাচ্ছিল না। হামজা সেই খাতা নিয়ে দেখলো 9 আগস্ট জলের পাইপলাইন ইনোগ্রেশন আছে, কিন্তু তাও হামজা বলল 9 আগস্ট দিনটা ভালো হবে, সেদিন কোনোই কাজ নেই। 9 তারিখে কথা মতো ওয়াটার পাইপলাইন ইনোগ্রেশন করা হলো। মাঝখানে একদিন বন্দুকের অর্ডারটা দিয়ে এসেছিল হামজা। আজ উজিরকে ফোন করে সেগুলো তারা ডেলিভারি নিতে বলছিল। তখন উজির বলল, এই বিষয়টাতে তো আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি। হামজা আর ডোঙ্গাকে রহমানের কাছে থাকতে বলে উজির গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাড়ি ফেরার সময় হামজার গাড়িতে ছিল ডোঙ্গা আর রহমান। লিয়ারি ঢোকার আগেই একটা অন্য জঙ্গলের রাস্তা ধরলো হামজা। রহমান আর ডোঙ্গা তখন একটু ঘুমাচ্ছিল। ঘুম ভাঙলে রহমান বলল, হামজা, আমরা এই রাস্তায় যাচ্ছি কেন? হামজা বলল, মেন রোডে প্রচন্ড জাম, তাই। এটা ঠিক করাই ছিল এসপি চৌধুরী আর জমিলের সাথে কথা বলে, যে যা করার লিয়ারি ঢোকার আগেই করতে হবে, তাছাড়া রহমানকে মারা সম্ভব নয়। রহমান বলল, উজির কোথায়? হামজা বলল, ও তো বন্দুক ডেলিভারি দিতে গেছে, আপনিই তো ওকে আজকের দিনটা ঠিক করে দিয়েছিলেন। রহমানের মনে পড়লো আজকের দিনটা হামজাই সাজেস্ট করেছিল। রহমান বুঝতে পেরে বলল, গাড়ি থামাও হামজা। কিন্তু হামজা গাড়ি থামালো না। কিছু দূর আগেই এসপি চৌধুরী তার ফোর্স নিয়ে রহমানের জন্য অপেক্ষা করছিল। রহমান বুঝতে পেরে একটা ছুরি বার করে হামজার উপর আঘাত করলো। গাড়িটা একটা পোলে ধাক্কা খেয়ে উল্টে গেল। রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসে হামজা দেখলো ভিতরে রহমান অজ্ঞান হয়ে পড়ে আছে। সেটা দেখে হামজা জঙ্গলের রাস্তা দিয়ে পালালো। ওকে তাড়া করলো আরেকটা লোক। ওদিকে এসপি চৌধুরী রহমানের গাড়ির সামনে চলে আসে। দুই পক্ষের মধ্যে ভয়ানক গোলাগুলি চলে। সেখানে ডোঙ্গা মারা যায় আর রহমান জঙ্গলের ভিতরে ঢুকে যায়। ওদিকে হামজা ওই লোকটাকে মেরে ফেলে। এদিকে এসপি চৌধুরী আর রহমানের মধ্যে প্রচন্ড লড়াই চলে। রহমান এসপির উপর ভারী পড়ছিল। তখন সেখানে AK-47 নিয়ে এসে হামজা প্রচন্ড মারল রহমানকে। ওর তখন মনে পড়ছিল মুম্বাই হামলায় মৃত ওই নিরস্ত্র মানুষগুলোর কথা। তাই শরীরের সমস্ত শক্তি দিয়ে হামজা রহমানের মুখের উপর ঘুষির পর ঘুষি চালাতে লাগলো।
একদম অর্ধমৃত করে আবার উজিরের কাছে নাটক করার জন্য একটা অটোওয়ালাকে ধরে রেহমানকে হসপিটালে নিয়ে পৌঁছালো, কিন্তু সেখানে রেহমানকে মৃত বলে ঘোষণা করলো। উজির খবর পেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এলো হসপিটালে। আবারও নাটক করে হামজা এসপি চৌধুরীর উপর সমস্ত দোষ চাপিয়ে নিজে উজিরের ডান হাত হয়েই থেকে গেল। এখনো খানানি, ইকবাল এদের সাফাই করতে হবে। ইকবাল এই খবর পেয়ে প্রচন্ড বিরক্ত। এটাই ছিল মিশন ধুরন্ধর, যেখানে এমন সব মানুষদের পাকিস্তানে স্পাই হিসেবে পাঠানো হয়েছিল যারা হয়তো ফাঁসির জন্য অপেক্ষা করছে বা যাবজ্জীবন কারাবাস করে যাচ্ছে, যাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই, একটা জীবন্ত কিলিং মেশিন, যারা পাকিস্তানের আইএসআই এর সাথে জঙ্গিদের সমস্ত ডিটেলস আমাদের পাঠাতে পারবে। আর সেই রকমই একজন মানুষ হলো জসকিরত সিং রঙ্গি ওরফে হামজা আলী মাজারি। তো বন্ধুরা, সিনেমাটিকে টু বি কন্টিনিউ রাখা হয়েছে, আর আজকের সিনেমাটিকে এখানেই শেষ করা হয়েছে। আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।